আজও দেশের ৬টি জেলায় তীব্র, ৪২টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অন্তত আগামী ২ দিন গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস আরও জানায়, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাজশাহী বিভাগের ৭ জেলা, খুলনা বিভাগের ৭ জেলা এবং ঢাকা, রংপুর, বরিশাল বিভাগের উপর থেকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকবে। দেশের ২-১ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ল, আর খোলা তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম একথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, দাম বাড়ার নতুন সিদ্ধান্ত মিলগেট থেকেই কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৬৩ টাকা থেকে বেড়ে দাঁড়ালো ১৬৭ টাকায়, আর প্রতি লিটার খোলা তেলের দাম ১৪৯ টাকা থেকে কমে হলো ১৪৭ টাকা। এর আগে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকরা। গত মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্য সচিব বরাবর চিঠি দেয় কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেদিন সয়াবিনের মূল্য বৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ১৪৯ টাকা যেটা খোলা বাজারে ছিল সেইটাকে ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা সর্বোচ্চ খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হবে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল, যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে, সেইটা আমাদের নির্ধারিত ছিল ১৬৩ টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে ১৬৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। ট্যারিফ কমিশনের অনুমোদন ক্রমে ওনারা ওনাদের অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে। চীন ভ্রমণে বাংলাদেশিদের আগ্রহ বাড়ায় ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে চীনা ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি জানান, দুই দেশের যোগাযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছে চীন সরকার। এ সময় তিনি আরও বলেন, চীন এখন থেকে ভ্রমণ ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের অনলাইনে ভিসা ফর্ম পূরণের পর আবেদন করতে হবে এই ভিসা সেন্টারে। বনানীর প্রাসাদ ট্রেড সেন্টারের এই কেন্দ্র থেকে ভিসা আবেদন গ্রহণ ও প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসান। রোহিঙ্গাদের জন্য ত্রাণসহ দুর্যোগ ব্যবস্থাপনার সার্বিক সহযোগিতায় বাংলাদেশকে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে রাশিয়া। সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে তাকে এই প্রস্তাব দেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি। সুনির্দিষ্টভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং দুর্যোগ সম্পর্কিত তথ্যপত্র বিনিময়ের প্রস্তাব দেন রাশিয়ার রাষ্ট্রদূত। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সমস্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। আমাদের যে ইস্যুটা, আমরা যেটা চাই মায়ানমারের নাগরিকদের দ্রুত বিয়ে তাদের দেশে ফেরত যাক, এই ব্যাপারে তারা আমাদের সাথে সহমত প্রকাশ করছে যে তোমাদের এই ব্যাপারে আমরাও একমত। আমরাও চাই যে তারা যেহেতু তারা নিজ দেশে তারা চলে যায় এবং তারা ওই মায়ানমার নাগরিক, সুতরাং এখানে তো তাদের স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা থেকে দেশের কৃষি খামার ধ্বংস করেছে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী ২০২৪-এর উদ্বোধনীতে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের সুনির্দিষ্ট পরিকল্পনার ফলেই দেশে এগিয়ে যাচ্ছে। এখন সরকারের লক্ষ্য খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিশ্চয়তা দেওয়া। সেজন্য প্রাণী সম্পদ উৎপাদনে, বিশেষ করে লালন পালনে সচেতন হতে হবে, কারণ বিদেশে মাংসের চাহিদা আছে। এছাড়া খামার করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবার সপ্তাহ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হচ্ছে জেলার ৪৬৬টি উপজেলায়। ঢাকা অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন ভ্যালু চেইন ভিত্তিক প্রায় ৪০০টি স্টল খোলা হয়। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, ২০২৬ সাল থেকে তা শুরু হবে। এরই মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে, আর সেই প্রস্তুতিতে
একদিকে যেমন গণমানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমিষ সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করবো, আমাদের দেশের মানুষকে দেবো। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। 2001 সালে বিএনপি সরকার এসেই মনে হলো যে পদক্ষেপগুলি নিয়েছি সেগুলোকেই যেন তাদের হামলা। অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে, বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে, খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে, গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে যেমন ফলের গাছগুলি কেটে ফেলে দিয়েছে। যেখানেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা এটা হিসাব করেনি যে দেশের জন্য কত ক্ষতি হবে, সে চিন্তা তাদের মাথায় ছিল না। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নের তাগিদ দিলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন মন্ত্রণালয়কে অর্থ দেওয়া হলেও তার যথেষ্ট নয় বলে জানান তিনি। কনসালটেন্ট মিটিং উইথ পার্টনার অন বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ সেমিনারে এসব কথা বলেন তিনি। কনসালটেন্ট মিটিং উইথ পার্টনার অন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশিপের সেমিনারে সাবির হোসেন আরও বলেন, সারা বিশ্বে এটা বাস্তবায়ন করা চ্যালেঞ্জ। এটার জন্য যে অর্থ দরকার তা জোগাড় করাও কঠিন কাজ। আমরা জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় নিজেরা বিভিন্ন মন্ত্রণালয়কে অর্থ দিচ্ছি, কিন্তু সেটা যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্য খাত হুমকির মুখে, এটা মোকাবেলা করা এখন কঠিন। বাংলাদেশ ক্লাইমেট পার্টনারশিপের মাধ্যমে একসাথে কাজ করা গেলে এই সমস্যা মোকাবেলা করা সহজ হবে বলে জানান বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী। We are suffering the impacts of climate change, and then we are having to borrow money, increase our debt burden, and pay back with interest. That doesn't make any sense. Maybe for mitigation, maybe for revenue generation projects, looking at energy efficiency, where revenues are generated, there maybe we can talk about market rates, but also below market rates in the case of Bangladesh. উপজেলা পরিষদ নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বৃহস্পতিবার নরসিংদীতে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি কথা জানান। তিনি আরও বলেন, অবাধ ও শান্তিপূর্ণ উপজেলা নির্বাচনই নির্বাচন কমিশনের উদ্দেশ্য। এজন্য যা যা করা দরকার সেসব ব্যবস্থা নিয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাহলে তিনি যত শক্তিশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ যদি চাপ অনুভব করেন তাহলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অভিযোগ দায়েরের জন্য অনুরোধ জানান তিনি। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার প্রতিবেদন নিয়ে শুনানি হবার কথা। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। চট্টগ্রামে চাঞ্চল্যকর 3 ভাইবোন হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামাল শিকদার এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছে আবুল কাশেম ওরফে জামাই কাশেম, ইউসুফ প্রকাশ ওরফে বাইকটা প্রকাশ। মামলার বিবরণে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর বাইজিদ এলাকায় 2004 সালের 19 জুন জমি নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলাম, মনোয়ারা বেগম ও আলমগীরকে গুলি করে হত্যা করে আসামিরা। মামলার অপর 2 আসামি গিট্টু নাসির ও ফয়জুল্লাহ আগেই পুলিশের ক্রসফায়ারে নিহত হন। চট্টগ্রামের হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসকদের উপর রোগীদের স্বজনদের হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চিকিৎসকদের কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার বিএমএ, সাচি ও পেডিয়াট্রিক্স ডক্টরস অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে চিকিৎসক নেতারা জানান, গত 10 এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দিতে দেরি করার অভিযোগে এক রোগীর স্বজনরা ডাক্তার রক্তিম দাসকে মারধর করে। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এছাড়া 14 এপ্রিল নগরের একটি মেডিকেল সেন্টারে নিউমোনিয়া আক্রান্ত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনেরা ডাক্তার রিয়াজ উদ্দিনকে মারধর করে। এ মামলায় আসামি গ্রেফতার হলেও বর্তমানে তারা জামিনে মুক্ত। এসব ঘটনায় আসামিদের গ্রেফতার করা না হলে আগামী 21 এপ্রিল সরকারি হাসপাতালে 2 ঘন্টা কর্মবিরতি ও 23 এপ্রিল দিনব্যাপী প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
ঝালকাঠির রাজাপুরে নিহত 14 জনের মধ্যে 10 জনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে আলাদাভাবে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে রাজাপুরের উত্তর সাউথপুর এলাকায়। নিহত 14 জনের মধ্যে 6 জনের বাড়ি এখানেই। তারা একই পরিবারের সদস্য। সকালে গ্রামের মাদ্রাসা মাঠে 6 জনের জানাজা হলেও একজনের পারিবারিক কবরস্থানে দাফন হয়। বাকি একজনকে হেলিকপ্টার যোগে নেওয়া হয় রাঙ্গামাটি জেলায়। বাকি 4 জনের দাফন হবে অন্য স্বজনরা বাড়ি আসার পর। এই ঘটনায় নিহত আরও 8 জনকে যার যার গ্রামের বাড়িতে নিয়ে পৃথক জানাজার পর দাফন করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারে থেমে থেমে গুলির শব্দ শুনছেন সীমান্তের মানুষ। সীমান্তের শাহপরীর দ্বীপ, টেকনাফ সদর, জাদিমোড়া, নীলা, খারাংখালী এলাকার মানুষেরা এই ঘটনায় আতঙ্ক বিদ্যমান রয়েছে। বিজেপির গণমাধ্যম শাখার পরিচালক শরীফুল ইসলাম জানান, এদিকে এখন পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজেপির হেফাজতে রয়েছে 261 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বিজেপি সদস্য, জান্তা সেনা সদস্য। আত্মসমর্পণ করলে কুকিচিন সশস্ত্র সংগঠন কেএনএফ এর সদস্যদেরকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। বুধবার বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। খুরশিদ হোসেনের সময় বলেন, কেএনএফ এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, তবে তারা চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে। এমনকি চাইলে শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথেও আলোচনায় বসতে পারবে। এছাড়া জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারের মাধ্যমেও আলোচনার সুযোগ রয়েছে বলে জানান র্যাবের মহাপরিচালক। যদি কেউ বিপদে যেয়ে থাকে কোনো কারণে, কারণ তারা বায়াস্ট হয়, আমি মনে করি তারা তাদের ভুল বুঝে তারা, যেমন আমরা দেখেন অতীতে র্যাবে আমরা যে কাজগুলো করেছি, সর্বহারা আমাদেরকে সারেন্ডার করেছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছি, জনদস্যু বিভিন্ন সময় সারেন্ডার করেছে, তাদেরকে পুনর্বাসন করেছি। এবং আমরা চাই এরা যারা বিপদে গিয়েছে এই সশস্ত্র পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে যে না আমরা এটা করেছি এটা ঠিক হয়নি, একটা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, তারা যদি নিজেরা আত্মসমর্পণ করতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম করবো এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য যা যা করে আমরা করবো। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আধিপত্য বিস্তার নিয়ে পরমানন্দপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ আহত হয়েছে অর্ধশত মানুষ। স্থানীয়রা জানান, অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে দীর্ঘদিন ধরে কাঞ্চন গ্রুপ ও জিয়াউল আমিন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় 5 পুলিশ সদস্য সহ আহত হয় উভয় পক্ষের অন্তত 50 জন। পুলিশ পরমানন্দপুর গ্রাম থেকে এ পর্যন্ত 15 জনকে আটক করেছে। সংঘর্ষে আহতরা ভৈরব সহ আশপাশের উপজেলার হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে মেঘনা বাজার এলাকায় ঘরে ঢুকে গৃহবধূ জ্যোৎস্না আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় 7 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানান, বুধবার লক্ষ্মীপুর ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন সিরাজউদ্দিন, এরশাদ হোসেন, রিপন হোসেন, জাকির হোসেন, রিমন হোসেন, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম। বসতঘরের পাশের পুকুরে ড্রেজার বসিয়ে মাটি তুলতে বাধা দেওয়ার জেরে 15 এপ্রিল রাতে আসামিরা আলাউদ্দিনের ঘরে ঢুকে তাকেও তার স্ত্রী জ্যোৎস্না বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান জ্যোৎস্না বেগম। গাজীপুরের টঙ্গীবাজার আলুপট্টি এলাকায় আগুন লেগে পাইকারি আলু, পেঁয়াজ, রসুন বিক্রি 4টি দোকান ও গুদাম পুড়ে গেছে। গত মধ্যরাতে সোনাভান মার্কেটের পাশে অবস্থিত কয়েকটি গুদামে হঠাৎ আগুন দেখতে পেয়ে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে উত্তরা থেকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে 1 ঘন্টার চেষ্টা আগুন নেভায়। গুদামগুলিতে পেঁয়াজ, আলু, চালসহ নিত্য প্রয়োজনীয় মালামাল মজুত করা ছিল। আগুনে 4টি গুদামের সব মালামাল পুড়ে গেছে। ফরিদপুরে মধ্যরাতে পদ্মা নদী বাঁধ থেকে অবৈধভাবে বালু তোলার সময় 31টি ডাম্প ট্রাক ও ভেকু জব্দ করেছে জেলা প্রশাসন, তবে কাউকে আটক করা যায়নি। বুধবার মধ্যরাতে ফরিদপুরের ডলার মোড় শহররক্ষা বাঁধ এলাকায় পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরিদপুর জেলা প্রশাসন। এসব প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ও এক্সকাভেটর ফেলে পালিয়ে যায় চালক সহ অন্যান্যরা। পরে পরিত্যক্ত অবস্থায় 23টি ডাম্প ট্রাক ও 8টি এক্সকাভেটর জব্দ হয়। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে খবর পেলাম যে এখানে প্রচুর বালি কাটা হচ্ছে অনেকগুলো গাড়ি দিয়ে এবং প্রচুর ক্ষতিকর হচ্ছে পরিবেশের। সবগুলা মালামাল আমরা আপাতত 23টা ট্রাক এবং 8টা ভেহিকল জব্দ করে রেখেছি। আমরা এগুলো খুব দ্রুতই নিষ্পত্তি করব এবং এখানে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্প্রতির বন্ধনে এসো মিলি প্রাণীর উৎসবে এ স্লোগানে শেরপুরের যুব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার রাতে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগের আয়োজনে অনুষ্ঠানে একক অভিনয়, নৃত্য, আবৃত্তি, গান ও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খ্যাতির বিড়ম্বনা মঞ্চস্থ হয়। পরে মাদকমুক্ত সমাজ, বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন বক্তারা। রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত ঈদের নাটক রূপান্তর অনলাইন থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান। রূপান্তর নাটক নিয়ে নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হওয়ায় ওই নাটক সংশ্লিষ্ট অনেককেই বয়কটের ডাক আসে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মন গড়া কথা বলছেন। অন্য একটি পক্ষ দাবি করেছে ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে। কদিন ধরে এই নাটক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সমালোচনা চলতে থাকে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোবান। এর মধ্যে উদয় হচ্ছে জোবানের পেইজও। মাত্র 4 লাখ টাকায় হামলা করানো হয় সালমান খানের বাড়িতে। বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে রবিবার। এই ঘটনার পর মঙ্গলবার 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা। বুধবার রাতে হরিয়ানা থেকে এই মামলার 3য় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। জানা গেল বিষ্ণুই গ্যাংয়ের 2 সদস্যকে 4 লাখ টাকা সুপারি দেওয়া হয়েছিল সালমান খানের বাড়িতে হামলার জন্য। 1 লাখ টাকা তাদের অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তদন্ত থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সালমানকে খুন করার কোনো পরিকল্পনা ছিল না হামলাকারীদের। কেবল ভাইজানকে ভয় দেখানোই উদ্দেশ্য ছিল।